এই ফান্ড কিন্তু দিচ্ছেন ইউনুস খোদ। এই পলিটিশিয়ান কথাটা কি তার সঙ্গে যায়? সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। আজ আমরা ইউনুসকে নিয়ে কথা বলবো, পার্টিকুলার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুসকে নিয়ে কেন কথা বলবো, তার কারণ ইউনুস কিন্তু চূড়ান্ত একজন পলিটিশিয়ান। এই পলিটিশিয়ান কথাটা কি তার সঙ্গে যায়? কেন যায় কি কেন যায় না, এই কথা যখন উঠবে তার মধ্যে আমি বলে রাখতে চাইব ইউনুসের সামগ্রিক যে কার্যকলাপ, অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুস, তার সঙ্গে কিন্তু একটা অন্তর্দ্বন্দ্ব ছিলই। কার? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সঙ্গে কিন্তু তার অন্তর্দ্বন্দ্ব ছিলই। তার ব্যাংক বন্ধ করে দেওয়া থেকে শুরু করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, এই সমস্ত ঘটনা কিন্তু ঘটেছিল তার সঙ্গে। এবং এরপর তিনি বিদেশেও চলে গিয়েছিলেন। তারপর তিনি ফিরে এলেন, তার প্রত্যাবর্তন হলো, কামব্যাক করলেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে, প্রধান উপদেষ্টা হিসাবে। এরপর তিনি কি করছেন, তার যে দাবার ছকের যে চাল, সেই চালটা কি? বাংলাদেশের যে আভ্যন্তরীণ পলিটিক্যাল যে অবস্থা, বিএনপি কোথাও গিয়ে আওয়ামী লীগের পরিস্থিতি একেবারেই খারাপ, এবং তারপর বিএনপির যে গোটা পরিস্থিতি, বা বিএনপি ছাড়া যেসব পলিটিক্যাল দলগুলো রয়েছে, বা জামাত ইসলাম, এই যে দলগুলো, রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু একের পর এক গুটি সাজাতে শুরু করেছে নির্বাচনকে কেন্দ্র করে। এবং এই যে নির্বাচনকে কেন্দ্র করে গুটি সাজাতে শুরু করেছে, তারই মধ্যে যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্র নেতারা রয়েছে, তাদের উপর যে ভর করে যে ক্ষমতা এসেছিলেন ইউনুস, তিনি কিন্তু এবার একটা নতুন দাবার ছকে চাল দিলেন। কীরকম সেই চাল? যেটা সূত্র মারফত খবর এসে পৌঁছচ্ছে, এছাড়াও যারা রাজনৈতিক এক্সপার্ট এবং যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তাদের মারফত যে খবর এসে পৌঁছচ্ছে, ইউনুস কিন্তু চীনে গিয়েছিলেন তার ঘাঁটি মজবুত করতে, এবং তিনি ভারতেরও সাহায্য চাইছেন ইতিমধ্যেই। কারণ তিনি জানেন বাংলাদেশে স্বায়ত্তশাসন বা বাংলাদেশে নিজের আধিপত্য কায়েম করতে গেলে কিন্তু ভারতকে ছাড়া এক প্রকার অসম্ভব। এবং কেন এই কথা বলছি যে তিনি তার আধিপত্য বিস্তার করতে বা আধিপত্য ঘাঁটি মজবুত করতে গিয়েছিলেন, কেন তিনি চাইছেন, তার কারণ ইতিমধ্যেই আমরা যেটা দেখেছি যে এই যে দল, যে ছাত্র রাজনীতি, যারা ছাত্র আন্দোলন করেছে এবং ছাত্র আন্দোলন করার পর একটি দল গঠন করেছে এনসিপি নামে, সেই দলে যারা রয়েছে তারা সবই কম বেশি ছাত্র। তাদের ব্যাক কে করছে? একটা দল চালাতে গেলে আমরা সবাই জানি একটা হিউজ আর্থিক ফান্ড প্রয়োজন। সেই ফান্ড কে চালাচ্ছে? সূত্র মারফত যেটা খবর এসে পৌঁছচ্ছে, ঢাকা এবং দিল্লির যে সূত্র মারফত যে খবর এসে পৌঁছচ্ছে, এই ফান্ড কিন্তু দিচ্ছেন ইউনুস খোদ। ইউনুস কিন্তু নিজেই এই ফান্ড দিচ্ছেন এবং তাদেরকে চালাচ্ছেন। কেন চালাচ্ছেন? তার কারণ ইউনুস কিন্তু জানেন যে এই ছাত্র নেতাদের উপর ভর করে তিনি কিন্তু ফের ক্ষমতায় আসতে পারেন। কিভাবে? এরই মধ্যে একটা ঘটনা ভীষণ সিমিলার। এনসিপির অন্যতম যে নেতা সার্জিস আলম, তিনি কিন্তু ইতিমধ্যেই একটা মন্তব্য করেছেন এবং তিনি ফেসবুকে পোস্ট করেছেন। তার ফেসবুক পোস্টটা কি? তিনি কিন্তু ফেসবুকে যারা জানাচ্ছেন যে আগামী 5 বছরের জন্য নির্বাচিত সরকারের প্রধান হিসাবে ইউনুসকে পাওয়ার একটা আকাঙ্ক্ষা তার আছে। এই যে পোস্ট, এই যে বক্তব্য, এই মন্তব্যকে কিন্তু ঘিরে তোলপাড় হয়ে গেছে বাংলাদেশের রাজনীতি। কারণ একদিকে বিএনপি, জামাত ইসলাম, এইসব দলগুলো গুটি সাজিয়ে বসে আছে, তারা কিন্তু পলিটিক্যাল চাল দিতে প্রস্তুত, তারা কিন্তু ক্ষমতা আসতেও প্রস্তুত। সেই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগের সঙ্গে তাদের শত্রুতা, তারা কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিয়ে নিচ্ছে, এক প্রকার নির্বাচন দ্রুত হওয়ার জন্য চাপও দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইউনুস কিন্তু বললেন যে চীন সফরের আগে তিনি বলেছেন যে নির্বাচন হবে, এবং সেই নির্বাচন কবে হবে? ডিসেম্বরের শেষে কিংবা 26 জানুয়ারির দিকে, বা 26-এর প্রথম দিকে। এইবার প্রশ্নটা হচ্ছে, ইউনুসকে প্রধানমন্ত্রী করার, নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী করার এই যে প্রস্তাব বা এই যে আকাঙ্ক্ষা যে ছাত্ররা দেখছেন, সেইটা কিন্তু কোথাও গিয়ে সিমিলার। সেই জন্যই কিন্তু এই ইউনুস তাদেরকে ব্যাক করছেন। এবং ইউনুস যেটা করলেন সেটা হচ্ছে যে চীনের সঙ্গে গিয়ে কথা বললেন এবং নিজের যে ঘাঁটি সেটা মজবুত করার চেষ্টা করলেন। কারণ তিনি জানেন যদি কোনোভাবে নির্বাচন হয়, সেক্ষেত্রে এই চীনকে, ভারতকে তাদের কাজে লাগবে, এবং তাদের উপর ভর করেই কিন্তু তিনি ফের প্রধানমন্ত্রী হতে চাইছেন, তিনি ফের তার আধিপত্য বিস্তার করতে চাইছেন।
এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূসের কিন্তু দুটো দিক এখন খুব স্পষ্ট হয়ে গেছে, সেটা হচ্ছে আভ্যন্তরীণ দিক এবং তার বাইরের যে দিকটা। আভ্যন্তরীণ দিক অর্থাৎ তার দেশের যে বিষয়টা, এই যে রাজনৈতিক দলগুলি বিএনপি, জামাত ইসলাম, তারা কিন্তু গুটি সাজিয়ে বসে আছে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে। এবং ইউনূস যেটা করলেন, ইউনূস তার যে বেসটা তিনি শক্ত করলেন কিভাবে এবং শক্ত করার চেষ্টা করলেন কিভাবে, একদিকে তিনি যে ছাত্রদের উপর ভর করে ক্ষমতা এসেছিলেন, সেই ছাত্রদের ফান্ড দিয়ে তাদের একটা আলাদা দল গঠন করালেন এবং তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবে। এবং শুধু তাই নয়, এবং ছাত্ররাও কিন্তু ইতিমধ্যে বলতে শুরু করেছে যে ইউনূসকেই কিন্তু নির্বাচিত সরকার প্রধানমন্ত্রী চান। এইটা একটা বেস। এবং শুধু তাই নয়, তিনি যেটা করলেন, এই ঘরের আমরা 71-এর পর থেকে বহুবার দেখেছি যে যারা ঢাকায় ক্ষমতা এসেছে, ঢাকায় ক্ষমতা উল্টেছে বহুবার, এবং তাদের অন্যতম যে কারণগুলো ছিল, তাদের পিছনের অন্যতম চক্রী ছিল ছাত্ররা। ছাত্রদের আন্দোলনে কিন্তু বারবার সরকার উল্টেছে, বারবার সরকার গঠন হয়েছে, এবারও আমরা তাই দেখেছি। ফলে ছাত্রদেরকে হাতে রেখে কিন্তু তিনি যে ঘরের যে বেস তিনি শক্ত করলেন। পাশাপাশি তিনি কি করলেন, একদিকে যখন চীনের বিভিন্ন ব্যাংকের টাকায় এবং বাংলাদেশের সঙ্গে চুক্তিতে যে শ্রীলঙ্কার সঙ্গে এবং চীনের সঙ্গে চুক্তি করে যে ব্রিজ এবং যে পরিকাঠামোগত উন্নয়ন যেগুলো হচ্ছিল বাংলাদেশে, সেগুলো কিন্তু চালু রাখার জন্য তিনি আর্থিক ফান্ড এবং সামরিক সাহায্য, যাতে কোনোভাবে আসন্ন নির্বাচনে যদি প্রয়োজন হয় সেই সাহায্য যেন চীন থেকে পান, সেই বিষয়টাও কিন্তু তিনি কনফার্ম করলেন এবং তিনি কি আলোচনা মারফত চীনের থেকে সেই বিষয়টা এনশিওর করলেন। পাশাপাশি এইটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে তিনি ঘর এবং বাইরে দুটোই কিন্তু এক প্রকার গুটি সাজিয়ে শক্ত করার চেষ্টা করলেন। সব মিলিয়ে বাংলাদেশের আসন্ন নির্বাচনে ইউনূস যে একটা বড় প্রভাব ফেলবে সেটা কিন্তু বলাই চলে। এই গোটা পরিস্থিতিতে নজর আছে আমাদেরও, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।